চীনের সঙ্গে ১৩ সমঝোতা স্মারক সই। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় একমত দুদেশ। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে যৌক্তিক কর আরোপের তাগিদ সিপিডির। বিগত সরকারের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমানে গলার কাঁটা, মন্তব্য অর্থমন্ত্রীর। হামে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৫। আগামী রোববার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আওতায় আসবে ২,৪০,০০,০০০ শিশু। এবং বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে ইকুয়েডরের বিপক্ষে নামছে জার্মানি। আরেক ম্যাচে ভোরে সুইডেনের প্রতিপক্ষ জাপান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকেল 4:30টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল তারেক রহমানকে এই সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এতে করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর আগে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চীনা ব্যবসায়ীদের জন্য সেবা সহজ করতে শীঘ্রই দেশটিতে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে সরকার প্রধান বলেন, বৈশ্বিক ব্যবসার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এদিকে বেইজিংয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও বন্যা ঝুঁকি মোকাবেলায় বিষয়ে সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়েছে ঢাকা বেইজিং। চীন থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে অংশ নেন চীনের ১২৫ জন ব্যবসায়ী। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিয়মিত যোগাযোগ স্থাপনে চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. It is a relationship of trust, respect and practical cooperation. কয়েক দশক ধরে ঢাকা বেইজিং এর মধ্যে আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection and a more modern framework for investment. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. এই সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদারিত্ব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Towards a long-term sustainable growth, economic development and mutual prosperity for both Bangladesh and China. Come to Bangladesh, invest in Bangladesh. Let us prosper together in a true partnership of equals. এদিকে বেইজিংয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও বন্যা ঝুঁকি মোকাবেলায় বিশেষ সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়েছে বাংলাদেশ ও চীন। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐকমত্য হয়েছে। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত
একজন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীন সফরে যে মর্যাদা পাচ্ছেন এবং যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছেন তা বিশ্ব দরবারে প্রতিটি বাংলাদেশির জন্য গৌরব এবং মর্যাদার বিষয়। চীনও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত, যাতে দুই দেশের অংশীদারিত্ব যাতে বজায় থাকে ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য। এখানে তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান জানান, অর্থাৎ চীনের ব্যবসায়ীরা যাতে তাদের সুন্দরভাবে বিনিয়োগ করতে পারে, এই জন্য চীনে বাংলাদেশের একটা বিনিয়োগ প্রদান কার্যালয় গড়ে তোলা হবে। বেজিং থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার প্রধানের চলমান সফরই প্রমাণ করে ফ্যাসিস্ট আমলের একমুখী নীতি থেকে বেরিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতিতে হাঁটছে বাংলাদেশ। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের ৭২ থেকে ৭৫-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। চলমান আন্দোলন আরও বেগবান করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, কর্মসূচির মূল দাবি জুলাই গণ অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা। জুলাই আন্দোলনে ৩৬ দিনের এই কর্মসূচি হিসাবে আমরা প্রণয়ন করেছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে, আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে যৌক্তিক কর আরোপে সরকারকে গুরুত্ব দিতে হবে। আর এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে হলেও দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টারে কর নির্ধারণের ন্যায্যতার ওপর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মতবিনিময়ে এসব কথা বা পরামর্শ দেন আলোচকরা। পরিসংখ্যান সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহে, অর্থ অপচয় রোধে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান বিশেষজ্ঞরা। এমআর আসাদের রিপোর্ট। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কর আরোপের ন্যায্যতা বিষয়ে মতবিনিময়ের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে ব্যবসায়ী, উদ্যোক্তা, গবেষক ও সেবা খাতের সংশ্লিষ্টরা অংশ নেন। আলোচনায় তারা বলেন, সম্ভাবনাময় খাতের করের বোঝা নেতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থনীতিতে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতায় আনা দরকার বলেও মত দেন বক্তারা। ইকোনমিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে আমি যতই একটা থ্রাইভিং ইন্ডাস্ট্রিকে ট্যাক্স বাড়াতে থাকি, একটা পর্যায়ে কিন্তু এটা কোল্যাপস করবে। অ্যাজ এ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন, যে আপনার এখানে স্টেট লেভেল থেকে যেসব ব্যর্থতা হচ্ছে, আপনি একটা পলিসি দিচ্ছেন কিন্তু অন্যজন এক্সিকিউশনের দায়িত্ব যার সে তো করছে না, তাকে আপনি কোন কাঠগড়া দাঁড়া করাবেন? আপনি তো ৬ লাখ কোটি টাকার মাথায় একটা ঝামেলা নিয়ে বসেই আছেন, সেখানে আমরা ভীত, আবার এর মধ্যে একটা থোক বরাদ্দ রেখেছেন। তাহলে আমাদের কাছে মনে এটা কি পলিটিক্যালি ইউজ হবে? এটার দায় কি আমাদেরকে নিতে হবে? আবারও আমরা চাই একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, যে হ্যাঁ
আমরা এই সময়ের মধ্যে এই প্রসেসগুলো ডিজিটাইজ করে ফেলবো, যাতে আমরা ফেসলেস কাজের মধ্যে আমরা যেতে পারি। কর ছাড় ও সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীদের স্বচ্ছ তালিকা তৈরির পরামর্শ দেন সিপিডি গবেষক তানিম আহমেদ। এত অ্যালোকেশন দেওয়া হলো, এই অ্যালোকেশনের এগেইনস্টে আদৌ যে টার্গেটগুলো দেওয়া হলো এই মানে বেনিফিশিয়ারি ওয়াইজ, বা আমি টাকা ওয়াইজ বলছি না, বেনিফিশিয়ারি ওয়াইজ কতটুকু এই টাকাগুলো দিয়ে আমি বেনিফিট আনতে পারলাম, সেটার একটা রিপোর্ট আমরা যদি পেতে পারি, আমরা কিন্তু স্কোর কার্ড তৈরি করতে পারবো বাজেটের, যে আসলে বাজেটটা কতটুকু সাকসেসফুল হলো। এলডিসি উত্তরণে আগামী 3 বছর সময় নিতে হলে পরবর্তী পরিকল্পনাও প্রয়োজন বলে মত দেন তিনি। ভ্যাটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 15% থেকে 10% ফ্ল্যাট রেট করা, যাতে কিনা মোর এখন একটা এক্সাম্পশন পাওয়া যায়। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিগত আমলে নেয়া 1300 উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বাজেটে গৃহীত পদক্ষেপের 80% বাস্তবায়ন করতে পারলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছেন তিনি। সকালে আইডিইবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ খাতে পরিচালন ব্যয় কমানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের প্রান্তিক উৎপাদকরা বরাবরই অবহেলিত এবং নিষ্পেষিত। কখনোই শ্রম মেধার সঠিক মূল্যায়ন পাননি তারা। এর পেছনে রয়েছে কাঁচামালের উচ্চমূল্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগের অভাব। তবে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে এসব প্রান্তিক উদ্যোক্তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীতে এক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হতদরিদ্রদের ন্যায্যতা নিশ্চিতে সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটানো হবে। শীতল পানি যারা করছে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শীতল পানি 700 টাকা বিক্রি করছে, ডিজাইনিং নাই, অ্যাবসেন্ট টোটালি, ওই আগের মতোই পড়ে যাচ্ছে। তো ব্র্যান্ডিং নাই, দে ডোন্ট হ্যাভ এ মার্কেট প্লেস। আমরা চিন্তা করলাম উইফ ইউ ক্যান কম্বাইন সবকিছু মিলে এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই, তাহলে দেয়ার গুডস ক্যান বি ট্রেডেবল গুডস। বাজেটে কর্মসংস্থানের গুরুত্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। তবে শিক্ষা সহ সব খাতেই পরিচালন ব্যয় কমানোর তাগিদ দেন তারা। অবশ্যই এফিসিয়েন্সি বাড়াইতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে একটা হলো শিক্ষা। উন্নয়ন বাজেটের চেয়ে আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। তো বেশ কয়েক বছর ধরে দেখছিলাম যে কপি পেস্ট হয়ে আসছে, সংখ্যার দিকগুলো শুধুমাত্র বদলানো হচ্ছে। এবারে দেখলাম যে এটা ফরম্যাটিং এ কিছু ইনোভেশন আছে। বাণিজ্যিক ব্যাংকে মোটা ঋণের চাপ কমাতে দেশের পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। ক্যাপিটাল মার্কেটে আমাদের এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সবকিছুর জন্যই। এইটার এই খবরটা বাইরে যাওয়ার কারণে we are already having interest from lot of fund managers around the world. 1,25,000 কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়েও আগামীতে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বড় পরিকল্পনা রয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা 1 কোটি এমপ্লয়াবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট, ইটস বিগ অ্যাম্বিশন, আমি জানি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 945 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গেল 15 মার্চ থেকে 25 জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 698 জন মারা গেছে। এদিকে দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 198 জন। সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 জুন। এবারের ক্যাম্পেইনে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। বলেন, আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ভিটামিন এ ক্যাপসুলের বিতরণ চালু হওয়ার পর এটা অত্যন্ত দ্রুত কমে এসেছে। 28 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে।
6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা 1 বছরের কম বয়সী তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো, আর 12 মাস থেকে 59 বয়সী যারা তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। এই 2 ক্যাপসুলের ডোজটা ডিফারেন্ট। দীর্ঘ 2 দশক পর সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা চালিয়ে হত্যা চেষ্টা মামলার রায় দিয়েছেন আদালত। এতে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্যতম আসামি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সংসদের হুইপ জি.কে. গৌছ সহ 9 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। শিপার চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সুনামগঞ্জের দিরাই বাজারে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় ভয়াবহ বোমা হামলার মামলার রায় ঘোষণা করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। মামলার 12 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে বেকসুর খালাস দেয়া হয়। 2 আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেয়া হয়। আর মামলার অন্যতম অভিযুক্ত হাফেজ সৈয়দ নাইম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেন বিচারক। 9 জন খালাস পাইছেন, 1 জন মৃত্যুদণ্ড আর 2 জন দোষী সাব্যস্ত হলেও তাদেরকে মৃত্যুজনিত কারণে বা ফাঁসি কার্যকর হওয়ায় আওতাভুক্ত হয়নি। এই মামলায় দীর্ঘদিন কারাবাসের মানবেতর বর্ণনা দেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলক এই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আমরা কারাবরণ করেছি। আজকে মহান রব্বুল আলামিনের অসীম আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরঞ্জিত সেনগুপ্তর এক জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে। সেই সময় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হন। আহত হন সুরঞ্জিত সেনগুপ্ত সহ অন্তত 29 জন। ঘটনার পর হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আশুলিয়ার মধুপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হাসিবুল ইসলাম জনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। চাঞ্চল্যকর এই ঘটনার দীর্ঘ 1.5 বছর পর মামলার অন্যতম 2 আসামি মোহাম্মদ শাহজাল সরকার ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শাহজাল সরকার আদালতে 164 ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানায় পিবিআই। সকালে উত্তরা 13 নম্বর সেক্টরে পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় 2টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত 164 জন নিহত ও আহত হয়েছে প্রায় 1000 জন। স্থানীয় সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর 39 সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা 7.5। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস সহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। আবারও খেলার খবর, ক্রিকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের খেলা স্কোয়াডই ধরে রাখা হয়েছে, নেই কোনো পরিবর্তন। যথারীতি অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ, সহ অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট ম্যাচ মিস করলেও লিটন দাসকে রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের 3 ম্যাচ মাঠে গড়াবে 6, 9 এবং 11 জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় 1:30টায় শুরু হবে ম্যাচগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের সঙ্গে 13 সমঝোতা স্মারক সই, তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় একমত দুদেশ। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে যৌক্তিক কর আরোপের তাগিদ সিপিডির। বিগত সরকারের 1300 উন্নয়ন প্রকল্প বর্তমানে গলার কাঁটা মন্তব্য অর্থমন্ত্রীর। হামে আরও 9 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 945। আগামী রোববার ভিটামিন A+ ক্যাম্পেইন, আওতায় আসবে 2,40,00,000 শিশু। এবং বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে ইকুয়েডরের বিপক্ষে নামছে জার্মানি। আরেক ম্যাচে ভোরে সুইডেনের প্রতিপক্ষ জাপান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।